প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য। ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে ৩ জন বর্তমান উপদেষ্টা হিসেবে আছেন। তাদেরকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছেন। সেই বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। স্বভাবতই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই তার বক্তব্য নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, গবেষণা হবে, এটাই স্বাভাবিক। তার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন ছাত্র সমন্বয়কদের নিয়ে কথা বলেন এবং সমন্বয়কদের মধ্যে থেকে যারা উপদেষ্টা হিসেবে আছে তাদের নিয়ে কথা বলেন, তার একটি আলাদা গুরুত্ব আছে এবং এর বিভিন্ন দিক আছে। অবশ্যই কিছু ইতিবাচক দিকও আছে। এই বিষয়টি নিয়ে পরবর্তীতে কথা বলা যাবে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং সমন্বয়ক সার্জিস আলম। আমরা জানি যে আমাদের ৩ জন সমন্বয়ক উপদেষ্টা হিসেবে আছেন। সরকারের বাইরে যে সমন্বয়করা আছেন তার মধ্যে ২ জন সমন্বয়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই আমরা চিনি তাদেরকে। এর মধ্যে একজন হচ্ছেন সার্জিস আলম। তিনি কিছুদিন পূর্বে, সম্ভবত ২ মাস পূর্বে, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে যোগদান করেন। এই সরকার গঠিত হওয়ার পরে এই ফাউন্ডেশন গঠিত হয়েছিল এবং এই ফাউন্ডেশনের কাজ হচ্ছে শহীদ এবং আহতদের তালিকা প্রণয়ন করা, শহীদ পরিবারকে পুনর্বাসন করা, আহতদের চিকিৎসা দেয়া এবং পুনর্বাসন করা। কয়েকদিন পূর্বে সমন্বয়ক সার্জিস আলম এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরে আসেন বা পদত্যাগ করেন। এই বিষয় নিয়ে তিনি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে লেখেন। তিনি লেখেন যে ফাউন্ডেশনের কাঠামো পরিবর্তন হয়ে গেছে, যার ফলে সেখানে সাধারণ সম্পাদক পদ আর নেই, যার ফলে সাধারণ সম্পাদকের আর প্রয়োজন নেই। এই দীর্ঘ স্ট্যাটাসে সর্বশেষ প্যারায় তিনি লেখেন, যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব নয়, তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। অর্থাৎ উপরের দিকে তিনি বলছেন সাধারণ সম্পাদক পদ নেই, তাই আর তার প্রয়োজন হবে না। কিন্তু নিচের দিকে তিনি লিখছেন তিনি যখন সময় দিতে পারছেন তখন তিনি দায়িত্বে ছিলেন, যখন সময় দিতে পারছেন না তখন তিনি দায়িত্ব থেকে সরে এসেছেন। অর্থাৎ এখানে পদ থাকা না থাকার কোনো বিষয় না। আবারও মনে করে দেই, এই ফাউন্ডেশনের কাজ হচ্ছে জুলাই এবং আগস্টে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই পরিবারকে পুনর্বাসন করা, যারা আহত হয়েছেন তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের পুনর্বাসন করা। এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন এই সার্জিস আলম এবং তিনি এখানে লিখছেন তিনি যতদিন সময় দিতে পেরেছেন ততদিন এই ফাউন্ডেশনে ছিলেন। অর্থাৎ তিনি অন্যান্য কাজ করে যে সময় পেতেন সেই সময়টা তিনি ফাউন্ডেশনে দিতেন। অর্থাৎ বিষয়টি তার কাছে ঐচ্ছিক ছিল, অপশনাল ছিল এবং তিনি যখন অন্যান্য কাজে আরো বেশি ব্যস্ত হয়ে গেছেন, যার ফলে আর অতিরিক্ত সময় নেই, তখন তিনি ফাউন্ডেশন থেকে সরে গেছেন। অর্থাৎ ফাউন্ডেশনে সময় দিতে পারছেন না। অর্থাৎ এই বিষয়টিকে তিনি পুরোপুরিভাবে ঐচ্ছিক হিসেবে নিছেন। কিন্তু এই গণঅভ্যুত্থানের সাথে জড়িত, এই গণঅভ্যুত্থানের একজন সমন্বয়কের কাছে এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসন করা, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেয়া এবং তাদেরকে পুনর্বাসন করা কোনোভাবেই কি ঐচ্ছিক হতে পারে? এই বিষয়টি তো সমন্বয়কের কাছে, সার্জিস আলম অথবা অন্যান্য যে সমন্বয়ক আছেন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কথা। সবকিছু ফেলে এই ফাউন্ডেশনের সর্বোচ্চ সময় দেওয়ার কথা ছিল একজন সমন্বয়কের, কিন্তু সেই বিষয়টিকে তিনি ঐচ্ছিক হিসেবে নিয়েছিলেন। সম্ভবত এর ফলশ্রুতিতেই আমরা বিভিন্ন সময় আহতদের দেখেছি রাস্তায় নেমে আন্দোলন করতে। এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করবে অথবা পরবর্তীতে বাংলাদেশকে বৈষম্যহীন করে তোলার জন্য চেষ্টা করবে, তারা কি কোনোভাবে জুলাই এবং আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের বিষয়ে চিন্তা ভাবনাকে ঐচ্ছিক হিসেবে নিতে পারেন? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই সরকার যেমন তাদের প্রায়োরিটি লিস্ট ঠিক করতে পারেননি, তেমনি সমন্বয়করা তাদের প্রায়োরিটি লিস্ট ঠিক করতে পারেননি। কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেই বিষয়টি তারা ঠিক করতে পারেননি। সমন্বয়করা দল গঠন করুক অথবা পরবর্তীতে রাজনীতি করুক, যাই করুক না কেন, তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল বা গুরুত্ব দেওয়ার কথা ছিল শহীদ পরিবারকে পুনর্বাসন, আহত যারা হয়েছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করা। শহীদ পরিবার এবং আহত পরিবারকে, আহতদেরকে একত্রিত করে তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করা এবং একসাথে বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য উদ্যোগী হওয়া। কিন্তু সরকারও এই বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিছে বলে মনে হয় না, এমনকি সমন্বয়করাও না। অন্যান্য বিষয়গুলো যদি বাদ দিই, অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসে যারা বল প্রয়োগ করে, গুলি করে নির্বিচারে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের খুঁজে বের করা এবং বিচারের ব্যবস্থা করা। দীর্ঘ ১৫ বছর ধরে যে লুটপাট হয়েছে, অন্যায় হয়েছে, গুম হয়েছে, যে ফৌজদারি অপরাধগুলো সংঘটিত হয়েছে সেই অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা, এগুলো যদি বাদও দেই, জুলাই এবং আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে উপেক্ষা করে
সমন্বয়করা কোনোভাবেই একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারবে না। তারা রাজনৈতিক দল গঠন করুক অথবা নির্বাচনে জিতে সরকার গঠন করুক, তাদের প্রথম এজেন্ডা হওয়া উচিত ছিল শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন করা। সরকার সেই সুযোগটি তাদেরকে দিয়েছিল। জুলাই স্মৃতি ফাউন্ডেশন করার পরে সেই ফাউন্ডেশনের দায়িত্ব এই তরুণ ছাত্র সমন্বয়কদের কাঁধে দিয়েছিল। সার্জিস আলম খুবই ব্যস্ত হলে সেখানে অন্য একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ককে বসানো যেত, কিন্তু তা না করে সেখান থেকে শুধুমাত্র চলে আসা কোনোভাবেই সমাধান না। সমন্বয়করা যতক্ষণ পর্যন্ত না উপলব্ধি করতে পারবে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ সম্মান দেয়া ব্যতীত তাদের রাজনীতি শক্তিশালী ভিত করে উঠতে পারবে না। আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন।